পবন আর সোনু দুজন ভাই ছিল। তাদের মা মরার আগে পবনকে সোনুর দায়িত্ব দিয়ে গেছিলেন, কারণ পবন চতুর ছিল আর সোনু খুবই সোজা সরল। আমার বাচ্চারা, আমার অন্তিম সময় চলে এসেছে আর আমার সোনুর জন্য চিন্তা হয়। ও খুব সোজা সরল ছেলে, ওর জীবন কিভাবে কাটবে, আর তার ওপরে ও এক পা দিয়ে বিকলাঙ্গ। মা, তুমি এরকমটা কেন বলছো? সোনা, এক না একদিন তো সবাইকে যেতেই হবে। আমার সময় এখন চলে এসেছে। আমি তোর বাবার কাছে যাচ্ছি। পবন, সোনুর দায়িত্ব এখন তোর ওপরে ছেড়ে যাচ্ছি। আমাদের যে ক্ষেত আছে তার মধ্যে খেতি করিস তোরা, আর নিজের জীবন যাপন করিস, আর সোনুর ধ্যান রাখিস। এটা বলে সোনুর মায়ের মৃত্যু হয়ে গেল। সোনু খুব দুঃখ পেল। পবনেরও মায়ের যাওয়ার পরে খুব কষ্ট হলো, কিন্তু ও খুব খুশিও হলো যে ওর কাছে ক্ষেতের একটা ছোট্ট টুকরো চলে এসেছে, আর এখন ওর জীবন যাপন খুব ভালোভাবে হবে। মা তো চলে গেল, কিন্তু সব দায়িত্ব আমার কাঁধার ওপর চেপে দিয়ে গেল। এই ল্যাংড়া সোনুকে নিয়ে আমি কতদিন সামলাবো? আমারও পরিবার হবে, আমারও বাচ্চা হবে। আমি সারা জীবন ধরে একে সামলে নেব নাকি? না, আমি এরকমটা হতে দেবো না। পবন ভাবছিল যে ও সোনুকে নিজের থেকে দূরে কিভাবে করবে। তক্ষুনি ওর শয়তানি মাথায় একটা বুদ্ধি এলো, আর ও সোনুকে আওয়াজ দিল, দেখ সোনু, মা আমাদের ছেড়ে চলে গেছে, এখন তোর দায়িত্ব আমার কাঁধে। এত বড় একটা ক্ষেত, সেটা আমি কিভাবে একা সামলাবো? আমি তো খেতেও করতে পারি না। এত বড় ক্ষেতে আমি চাষবাস করব কি করে? সেটা তো আমি করতেও পারি না। তার কারণ আমি মায়ের সঙ্গে কোনোদিন চাষবাস দেখেইনি। তুই সব সময় মার সঙ্গে থাকতিস। মা আমাকে চাষবাস করতে দিতই না, আমাকে সব সময় পড়াশোনা করতে বলতো। দাদা, তুমি চিন্তা কেন করছো? আমি পুরো ক্ষেত সামলে নেব, তুমি তোমার পড়াশোনায় মন দাও। সোনু, তুই কত ভালো। তুই চাষবাদের দায়িত্ব নিয়ে আমার মাথার ওপর থেকে অনেক বড় একটা চাপ সরালি। তুই জমি জমা সামলা, আর আমি পড়াশোনার দিকে মন দিই। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি এখন খেতে যাচ্ছি। সোনু কড়া রোদে খেতি করতে শুরু করে। ও খেতে ছোলার ডাল আর আটার চাষ করে, যা খুব ভালো ফসলের রূপে রূপান্তরিত হয়। তাকে দেখে সোনু খুব খুশি হচ্ছিল, কারণ ওর পরিশ্রম এখন কাজে লাগবে। ও দৌড়ে দৌড়ে পবনের কাছে যায়। আরে আস্তে আয়, এত ব্যস্ত কিসের? এমন কি ঘটনা ঘটলো যে তুই এত জোরে জোরে আসছিস? এমনিতে তো চলতেও পারে না, আর এখন দেখো হাওয়ার বেগে চলে আসছে। দাদা, এত সুখবর এনেছি। দেখো, আমার পরিশ্রম কাজে লেগেছে। দেখো ফসল কত সুন্দর হয়েছে, একদম সোনার মতো হাওয়ায় বইছে। ছোলার ডাল আর আটার ফসল খুব ভালো হয়েছে দাদা। তাই নাকি? সত্যি সত্যি? পবন যখন খেতে আটা আর ছোলার ডালের ফসল দেখল, তখনও খুব খুশি হলো, আর তার মনে লোভ চলে আসে। এই সোনু যদি এখানে থাকে, তাহলে এর অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। আমি অল্প কিছু ছোলা আর গম দিয়ে একে তাড়িয়ে দিই। দেখ সোনু, তুই অনেক পরিশ্রম করেছিস, এটা খুব ভালো কথা। আমি কতদিন তোর বোঝা বইব? তুই তোর ভাগের ছোলা আর গম নিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। দাদা, তুমি এরকম কেন বলছো? মা তোমাকে আর আমাকে একসাথে থাকতে বলেছিল। মা এখন এই দুনিয়ায় নেই, তাই তুইও এখন আমার জীবন থেকে চলে যা। পবন সোনুকে ধাক্কা মেরে ওখান থেকে বার করে দেয়। সোনু দুঃখিত মনে একটা নদীর পাড়ে গিয়ে বসে যায়। তক্ষুনি ওর বন্ধু অনিল ওর কাছে আসে আর ওকে ওর উদাসীর কারণ জিজ্ঞাসা করে। সোনু সমস্ত কথা অনিলকে বলে। অনিল তার দুঃখ শুনে তাকে নিজের সাথে বাড়িতে যেতে বলে। বন্ধু, আমি আমার ভাইয়ের কাছে এরকমটা ভাবিনি। আমাকে বাড়ি থেকে বার করে দিল। এখন আমি এই পৃথিবীতে কার সঙ্গে থাকবো? এই এক মুঠো আটা আর এক মুঠো ছোলার ডাল নিয়ে আমি জীবন কি করে কাটাবো? ভুল তো এমনিতে দাদারও নেই। আমার মতো বিকলাঙ্গ
আর কম বুদ্ধি ছেলেকে নিজের সাথে কে রাখবে বল? আরে চিন্তা করছিস কেন? তোর মাথায় বুদ্ধি নেই সেটা না, আসলে তুই হলো সরল, আর সবাই সবাইকে ঠিকভাবে চিনতে পারে না যে সে কি পারে। কিন্তু আমি করবই বাকি। তুই চিন্তা করিস না, আমার বাড়িতে চল, আমার মা আজকে ডাল ভাত বানিয়েছে, চল খুব মজা করে খাবি। সোনুর অনেকবার বারণ করা সত্ত্বেও অনিল সোনুকে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যায়, আর বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে খাবার দাবার খাওয়ায়, যা সোনু খুব পছন্দ করে। এটা তো খুবই ভালো, মনে ইচ্ছে হচ্ছে শুধু খেয়েই যাই। আমি এত দারুণ খাবার কোনো দিন খাইনি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, তুই ডাল আর এই গম দিয়ে একটা ভালো কিছু রেসিপি বানাচ্ছিস না কেন? মানে আমি এরকম করতে পারবো? আমার কাছে তো কোনো জায়গাও নেই। তুই এর চিন্তা করিস না, আমি তার ব্যবস্থা করে দেব। অনিল সোনুর সাহায্য করে, আর তার সাহায্যের সাথে সোনু খাবার বানাতে শুরু করে, কিন্তু ওখানে কোনো গ্রাহক তার খাবার খেতে আসতো না। তখনই ওখানে একজন বুড়ি মা আসে আর তার কাছে খাবার চায়। মা, আজই দোকান শুরু করেছি, কোনো গ্রাহক আসেনি, আপনি হলেন আমার প্রথম গ্রাহক। আমি আপনার জন্য খিচুড়ি নিয়ে আসছি। কিন্তু সোনা, আজ তো তোমার ব্যবসার প্রথম দিন, তাই না? আর আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছুই নেই সোনা। আপনার কাছে তো অনেক দামি জিনিস আছে, আর সেটা হলো আপনার আশীর্বাদ। আপনি শুধু আমায় আশীর্বাদ দিন আর এই খিচুড়ি খেয়ে যান। বুড়িমা ওখানে বসে খিচুড়ি খেয়ে খুব খুশি হলেন, আর উনি নিজের ঝুলি থেকে একটু ছোলার ডাল বার করে, আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছু নেই, ব্যাস হ্যাঁ এই ছোলার ডাল আছে, এটাই আমার আশীর্বাদ ভেবে নিজের কাছে রেখে নাও আর নিজের খিচুড়িতে মিশিয়ে দিও। এইটুকু বলে উনি ওখান থেকে চলে যান। পরের দিন সোনু আবার খিচুড়ি বানাতে শুরু করে, আর ওই বুড়িমার দেওয়া ছোলার ডাল ওই খিচুড়িতে দিয়ে দেয়। খিচুড়ি তৈরি হওয়ার পর ওখানে গ্রাহকদের ভিড় জমা হয়ে যায়, আর বিকেল অবধি তার অনেক রোজগার হয়। কিন্তু সে তার আমদানিতে বিশ্বাসই করতে পারছিল না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একই দিনে এত টাকা রোজগার করে ফেললাম। কাল রাত অবধি তো একটা গ্রাহকও ছিল না এখানে। এসব হলো তোর ভালো কর্মের ফল। তুই যে ওই বুড়িমাকে খাবার খাইয়েছিলি, তার বদলে উনি যে ডাল দিয়েছিল, তার জন্যই সবকিছু হয়েছে। ও ডালের রূপে তোকে আশীর্বাদ দিয়ে গেছেন। এবার তুই অনেক কামাই করে একেবারে মালামাল হয়ে যাবি। এখন এই ডালের রেসিপিটা জাদুই হয়ে উঠেছে। সোনু এই কথাটা জেনে খুব খুশি হয়, আর সে নিজের পরোপকার জারি রাখে। খিচুড়ি সবাই পেট ভরে খেত, আর যখন বিকেলে খিচুড়ি বেঁচে যেত, সেই বেঁচে যাওয়া খিচুড়ি সে তাদের মধ্যে বিতরণ করে যাদের ঘরে খাবার জন্যে টাকা পয়সা থাকে না, ও গরিবদের মধ্যে এই সমস্ত খিচুড়ি বিতরণ করে দেয়। এখন ওর রোজগার অনেক বেশি বেড়ে যায় আর খুব ধনী হয়ে ওঠে। মাধবগঞ্জের ঘাটে মদন নামের একজন ব্যক্তি খিচুড়ি বিক্রি করত। মদন খুব পরিশ্রমী ছিলেন, আর তার বানানো খিচুড়ি কেউ পছন্দ করত না, যার কারণে সে অসফলতা কখনো তার স্বাদ ছাড়ছিল না। আজকেও খিচুড়ি বিক্রি হলো না। 1 বছর ধরে ঘাটে ঘাটে গিয়ে গিয়ে খিচুড়ি বিক্রি করছি, কিন্তু এই সাদা খাবার তো আজকালকার দিনে কে আর খেতে চাইবে। তক্ষুনি চম্পক মদনের কাছে এসে বলে, এই যে মদন কাকা, এই খিচুড়ি তো আমরা বাড়িতেই তৈরি করে খেতে পারি। এবারে খিচুড়ি বিক্রি করায় আপনি ছেড়ে দিন, আরে অন্য কোনো ব্যবসা করুন, না হলে এইভাবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আরও। হ্যাঁ হ্যাঁ জানি চম্পক, জানি, কিন্তু আমার কাছে তো অত পয়সা কোথায় আছে বলো যে অন্য কোনো ব্যবসা করব। আর না সেই বয়স রয়েছে আমার যে অনেক বেশি পরিশ্রমে কোনো কাজ করতে পারবো। তাহলে তো হয়ে গেল তোমার জীবনের কল্যাণ, তাই না? তবে একটা কথা বলতে পারি, তুমি না খেয়ে থাকবে না, ঠিক আছে? তবে অবশ্যই খিচুড়ি শুধুমাত্র তোমাকেই যে খেতে হবে। চম্পকের কথা শুনে মদন অনেক বেশি নিরাশ হয়ে যায় আর নিজের বাড়ির দিকে চলে যায়। বাড়ি ফিরে সে মীনাক্ষীকে বলতে শুরু করে, আমায় ক্ষমা করে দাও গিন্নি,
যে তোমাকে সারা জীবনে আমার মতন গরিবের সাথে দিন কাটাতে হলো। এরকম কেন বলছো গো? আমি তো কখনো তোমাকে বলিনি যে আমি গরিবের সাথে থাকছি। তাহলেও না, আমি নিজের ভাগ্যের ওপরে সন্তুষ্ট। আর যদি তুমি এই খারাপ পরিস্থিতির কথা বলো, আমি ঘাটের কাছের মন্দিরে গিয়ে আবার মনোকামনা চাইবো যে উনি আপনাকে সফল করে তুলুক। আমিও যাব মন্দিরে, তবে কিছু যাওয়ার জন্য নয় মীনাক্ষী। ঈশ্বর তোমার সাথে আমার জুটি করে দিয়েছে, সেই উপকারের জন্য ওনাকে ধন্যবাদ জানাতে যাব। পরের দিন মীনাক্ষী আর মদন মন্দিরের থেকে প্রার্থনা করে ঘাটের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তক্ষুনি মীনাক্ষীর চোখ পড়ে নদীর কিনারাতে রাখা একটা চকমকে পাথরের ওপর। আরে দেখো না গো, কি সুন্দর পাথর। হ্যাঁ, দেখে তো খুব আকর্ষক মনে হচ্ছে বটে। হ্যাঁ, এটা বাড়িতে সাজানোর জন্য নিয়ে যাব। তা তুমি যা বলো তাই করব। মদন সেই পাথরটা তুলে নেয়। আর দুজনই বাড়ি ফিরে খিচুড়ি বানানোর তৈয়ারি শুরু করে দেয়। এবার শুধু এতে একটু ফুটে গেলেই তুমি এটা ঢেকে দিও, ঠিক আছে মীনাক্ষী? হ্যাঁ, আজ এই সমস্ত খিচুড়ি বিক্রি হয়ে গেলে খুব ভালো হবে গো, নয়তো এই বাড়িতে এই মাসের পর রেশনের জন্যও টাকা বাঁচবে না। আমরা তো শুধু পরিশ্রমই করতে পারি, ফলের চিন্তা তো ঈশ্বরের উপরই ছেড়ে দাও মীনাক্ষী। মীনাক্ষী বয়েল হওয়ার পর খিচুড়ি ঢাকতে চলে যায়, আর তক্ষুনি সেই পাথর তার হাত থেকে ফিসলে খিচুড়িতে পড়ে যায়। হায় রাম, কি সমস্যা হয়ে গেল! কি হলো? ওই চকমকে পাথর খিচুড়ির মধ্যে পড়ে গেছে। আগেই তো এই মশলা খিচুড়ি বিক্রি হয় না, আর এখন দেখো না কি হয়ে গেল। আচ্ছা, শুধু এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি এই পাথরটাকে এক্ষুনি বের করে নিচ্ছি। কিন্তু এখন আবার খিচুড়ি বানানোর টাকা কোথায় যে আমরা আবার বানাবো? আরে এমনিতেই এই মশলা খিচুড়ি আর কেউ কিনবে না, আর এমনিতেই আমার দেরি হয়ে গেছে বুঝলে। আমি এই খিচুড়িটাকেই নিয়ে যাই বরং। মদন ঘাটে মশলা খিচুড়ি বিক্রি করার জন্য দাঁড়িয়েছিল, আর রোজকারের মতোই আজকেও কোনো গ্রাহক ছিল না। তক্ষুনি একজন যুবক ওখানে আসে। এই যে কাকা, আমার খুব খিদে পেয়েছে, আপনি কি বিক্রি করছেন? এই খিচুড়ি বাবা, খিচুড়ি, সাদা খাবার, যদি বলো তাহলে দি। কাকা, সাদা খাবার, উচ্চ বিচার, এবার তাড়াতাড়ি এক প্লেট আমাকে দিন দেখি। ঠিক আছে বাবা। যুবক যেই মাত্র প্রথম গ্রাস খায়, সে সেই খিচুড়িটা এত পছন্দ করে যে কিছুক্ষণের মধ্যেই সে পুরো প্লেট খালি করে দেয়। এমন খিচুড়ি তো এর আগে আমি কখনো খাইনি কাকা। এটা তো পনির আর ডাল মাখার থেকেও ভালো খাবার। ধন্যবাদ বাবা, কিন্তু আমি জানি যে এই খাবারে সেরকম বিশেষত্ব নেই। না কাকা, আমি সত্যি বলছি, এরকম সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। যুবকের কথা শুনে চম্পক আর আরো আশেপাশের লোকেরা মদনের কাছে একত্রিত হয়ে যায়। আরে কি হলো কাকা, এমন কি খিচুড়ি খাওয়ালে তুমি যে এলাকার লোকজন এত বেশি খাবার খাচ্ছে? আমাকে একটু খাওয়ান দেখি, আমি একবার টেস্ট করি। মদন খিচুড়ি খায়। খিচুড়ি খেয়ে সবাই প্রচন্ড খুশি হয় আর আশ্চর্য হয়ে যায়। আরে বাহ কাকা, দারুণ ব্যাপার তো। ওই ছেলেটা ঠিকই বলছিল, এই খিচুড়ির সামনে তো দেখছি বড় বড় হোটেলের খাবারও একবারে ব্যর্থ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমি প্রতিদিন এমন খিচুড়ি তৈরি করে নিয়ে আসবো এবার থেকে। মদন আজ খুব খুশি হয়ে গেছিল। এই খুশিটা দেখার পর মীনাক্ষী জিজ্ঞাসা করে, কি হয়েছে? আজ তো খুব খুশি মনে হচ্ছে, আমাকেও বলো না। তুমি বিশ্বাস করতে পারবে না আমি বললে মীনাক্ষী। যাও যাও, আর খিচুড়ির হাঁড়িটা নিয়ে এসো, তুমি সব বুঝে যাবে। মীনাক্ষী খিচুড়ির পাত্রটা দেখে।
বলেছিলাম না বিশ্বাস হবে না তোমার। সব বিক্রি হয়ে গেছে, সব খিচুড়ি বিক্রি হয়ে গেছে, বুঝতে পারলে তো? এটা কি করে হলো? সেটাই তো আমিও চিন্তা করছি। মশলা তো প্রতিদিন যেমন দিই তেমনই দিয়েছি, কিন্তু আজকে এমন আলাদা কি হলো বলো তো? আলাদা কি গো? আজকে তো শুধু সেই চকমকে পাথর পড়েছিল খিচুড়িতে, যার কারণে খিচুড়ি আরো খারাপ হয়ে গেছিল। সেই পাথর, ওই ঝলমলে পাথরের বদলেই মনে হয় এর স্বাদ এত ভালো হয়ে গেছে গো। নিশ্চয়ই আমাদের প্রার্থনার কারণে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন। এখন তো আমাদের খিচুড়ি রোজ বিক্রি হবে গো, আর আমাদের ঘরে কখনো পয়সারও কম হবে না। এখন 1 মাস কেটে গেছিল, আর মদন নিজের রোজগার দিয়ে মশলা খিচুড়ি নামের একটা নতুন দোকান খুলে নেয়। মদন কিছু লোকেদেরকে খিচুড়ি দিচ্ছিল, তক্ষুনি চম্পক ওখানে আসে। এই যে কাকা, কেমন আছেন আপনি আজকাল? ওই ঈশ্বরের কৃপা চম্পক, বলো কত খিচুড়ি দেব? না না, আমি আজকে খিচুড়ি খেতে আসিনি, আমি কিছু জিজ্ঞাসা করতে এসেছিলাম কাকা। বলো বাবা বলো, ভয় পাচ্ছ কেন? বলো, যা জিজ্ঞাসা করতে চাও বলো। আসলে কাকা, আমি আগে যে আজে বাজে কথা বলে ফেলেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি বুঝতে পেরে গেছি যে সাদা খাবারে কত স্বাদ থাকতে পারে, আর সেই জন্য আমি আপনার কাছে কি করে বানান জানতে চাইছি। আচ্ছা আচ্ছা। মদন চম্পককে চকমকে পাথরের কথা ছেড়ে খিচুড়ি বানানোর সমস্ত প্রক্রিয়া বলে দেয়। আচ্ছা কাকা, আমি তাহলে আসি, ভালো থাকবেন আপনি। এই কাকা তো একদম মূর্খ দেখছি। হ্যাঁ, আরে খিচুড়ির ব্যাপারটা আমাকে সব বলে দিল। এবার তো আমিও এরকম একটা দোকান করব। পরের দিন মদন নিজের দোকানে চলে আসে, তখন দেখতে পায় যে চম্পক ঠিক মদনের দোকানের সামনেই একটা নতুন মশলা খিচুড়ির দোকান খুলে দিয়েছে। বাহ চম্পক, তুইও খিচুড়ির দোকান খুলে বসেছিস। এখন তো নিশ্চয়ই আপনি পস্তাচ্ছেন কাকা। খিচুড়ির পুরো রেসিপিটা আমাকে বলে দিলেন। আরে না না, সেরকম ব্যাপার নয়, আমি তো সত্যিই ভালো আছি চম্পক। না না, ঠিক আছে, আর নাটক করতে হবে না আপনাকে। বৌনির সময় আপনি পরে আসবেন। ঠিক আছে বাবা। বড় বড় কথা, এত মিষ্টি মিষ্টি কথা বলছে যেন মনে কিছুই নেই তার, তাও রেসিপি চুরি করে নেওয়ার পরেও। বাহ, মানুষজনও সত্যি। মদন এই কটাক্ষ আওয়াজ শুনে নিঃশব্দ হয়ে নিজের দোকানে চলে আসে। কিছু লোক চম্পকের নতুন দোকান দেখে তার কাছে চলে আসে। তুমিও মশলা খিচুড়ি বিক্রি করতে শুরু করলে চম্পক? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, একবার খেয়ে দেখো, খুব ভালো তৈরি হয়েছে, বুঝলে? চম্পক ওখানে তার দোকানে আসা লোকেদেরকে খিচুড়ি দিয়ে দেয়। সবাই খিচুড়ি খেয়ে নেয়, কিন্তু কেউ কোনো কিছু প্রতিক্রিয়াই দেয় না। আরে কি হলো মাখানচু, কিছু গন্ডগোল আছে নাকি? না না, কোনো গন্ডগোল নেই বটে, শুধু এই খিচুড়ি সেরকম বিশেষ কিছু নয় তো, যেরকম বাড়িতে তৈরি হয় সেরকমই তো খিচুড়িটা। মনে হচ্ছে মদন কাকাই বানাতে পারে এমন খিচুড়ি। সেটা কি করে হতে পারে? আরে মদন কাকা আমাকে যেমন বলল সেই রেসিপি অনুযায়ী তো আমি খিচুড়ি বানাই। এই কাকু আমাকে ঠকিয়েছে, আমি বুঝতে পারছি এখন। নিশ্চয়ই রেসিপির মধ্যে কিছু একটা কমতি রেখে দিয়েছেন। আচ্ছা, তাহলে ওনার কাছ থেকে রেসিপি জিজ্ঞাসা করেছো, আর এখন ওনার সাথেই বিশ্বাসঘাতকতার বদনাম দিচ্ছ? আরে কাকা ভালো মানুষ বলে তোমাকে সততার সাথে বলে দেয়। আরে ভাই, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু এমনিই বললাম। চম্পকের খুব রাগ ওঠে, আর সে নিজের দাঁত পিষতে শুরু করে। পরের দিন চম্পক মদনের খিচুড়ির রহস্য জানতে তার জানালার কাছে লুকিয়ে মীনাক্ষীকে খিচুড়ি বানাতে দেখতে শুরু করে। শুধু মশলা পড়ে গেছে, যেই ফুটে যাবে সঙ্গে সঙ্গে পাথরটা তুমি দিয়ে দিও, ঠিক আছে? তারপর ঢাকা দিয়ে চলে এসো কিন্তু। হ্যাঁ, এক্ষুনি আসছি। আচ্ছা, তাহলে ঝলমলে পাথরটা লাগার পরেই এই খিচুড়ির মধ্যে স্বাদটা পুরো পাল্টে যায়। মীনাক্ষী রান্নাঘরের বাইরে চলে যায়। এখন রান্নাঘর খালি ছিল। সুযোগের লাভ উঠিয়ে
চম্পক রান্নাঘরে চলে যায়। আর পাথর তোলার চেষ্টা করে। তক্ষুনি মদন রান্নাঘরে চলে আসে। আরে চম্পক, তুমি আমার রান্নাঘরে কি করছো? আরে পাথরটা কোথায় নিয়ে যেতে চাইছো তুমি? রেখে দাও এটা। কাকা, আমায় ক্ষমা করে দাও। আমি তো শুধু জিজ্ঞাসা করার জন্য দেখতে চাইছিলাম যে এই পাথর দিয়ে খিচুড়ির স্বাদ কি করে পাল্টে যায়। আচ্ছা, আমি বুঝে গেছি চম্পক, জিজ্ঞাসা তো খুবই ভালো জিনিস, কিন্তু এইভাবে চুরি করে তো ঠিক নয়, তাই না? ক্ষমা করে দাও কাকা, কাউকে বলো না জানো তুমি আবার। আমি শুধু তোমার মতনই ভালো খিচুড়ি বিক্রি করতে চাই। তুমি শুধু আমাকে এটুকু বলে দাও যে এই পাথর তুমি কোথায় পেলে। ঠিক আছে, শোনো তাহলে বলি। আমি ঘাটের পাশের মন্দিরে মনোকামনার জন্য গিয়েছিলাম, আর তারপরেই আমরা নদীর পাশে এই ঝলমলে পাথরটা পাই। আচ্ছা কাকা, আমিও ঠিক তাই করব তাহলে। সত্যি এই মূর্খ লোকগুলো আছে বলেই আমার এত লাভ হয়। একবার আমি বিধিটা চুরি করলাম, তারও ঝলমলে পাথরের ব্যাপারে সব খোঁজ খবর বলে দিল আমাকে। চম্পক একেবারে সেরকমই করে যেরকমটা মদন বলেছিল। মনোকামনা চাওয়ার পর সে নদী কিনারায় পাথর খুঁজতে শুরু করে। তক্ষুনি সে একটা চকমকে পাথর দেখতে পায়। তেমনটাই হলো যেমন মদন কাকা বলল আমাকে। এবার দেখি আমার দোকান কি করে না চলে। একবার দোকানটা চলতে শুরু করলে তারপরে কাকাকে আমি উচিত শিক্ষা দিতে পারবো। চম্পক নিজের দোকানে দাঁড়িয়ে সবাইকে আওয়াজ লাগাতে শুরু করে। তক্ষুনি ওখানে মক্ষণচু চলে আসে। এসো এসো, আর পৃথিবীর সব থেকে সুস্বাদু খিচুড়ি খেয়ে যাও। এসো এসো। কি ব্যাপার চম্পক, আজকে আবার নতুন বিধি চুরি করে এনেছিস নাকি? আরে খেয়েই দেখো না, আমি নিজে বানিয়েছি আর খেয়েও দেখেছি। আচ্ছা, কই দেখি 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 তুমি নতুন কি বানালে। এই নাও গরম গরম মশলা খিচুড়ি। মক্ষণচু যেই মাত্র এক গ্রাস খেলো, সে খিচুড়ির জায়গায় মাটির স্বাদ পেয়ে গেল, আর তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। আরে বাবা গো, এ তুমি কি খাওয়ালে গো আমায়? তোমার নামে নালিশ করবো এবার আমি, বুঝলে? আরে দাদা, ক্ষমা করে দাও, আমি কিছু করিনি তো, আমি তো নিজে খেয়ে দেখেছিলাম। তক্ষুনি ওখানে মদন জলের গ্লাস নিয়ে চলে আসে। এই নাও বাবা, এই জলটা খেয়ে নাও মাখনচু। অসংখ্য ধন্যবাদ কাকা। এতে আমার কিন্তু কোনো দোষ নেই। আরে কাকাই তো আমাকে বলেছিল যে নদীর পাড়ে পাথর পাওয়া যাবে, যাতে খিচুড়ির স্বাদ পাল্টে যাবে। আরে এতে যদি কারোর কোনো ভুল থেকে থাকে সেটা চম্পক শুধু তোমারই, বুঝলে? তুমি ওর সাথে ছলনা করে বিধি জিজ্ঞাসা করতে পারো বা পাথর চুরি করার চেষ্টাও করতে পারো, বুঝলে? কিন্তু ঈশ্বর আর স্বয়ংয়ের কাছ থেকে ছলনা করতে পারো না। মদনের কথা শুনে চম্পক নিজের ভুল আর নিজের দোষটা বুঝতে পেরে যায়। এই ঘটনার পর থেকে মদনের জীবন সুখময় হয়ে ওঠে।